ক্রসফায়ারের নামে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আর যখনই নির্বাচন আসতো, এই প্রহসনের নির্বাচনকে তারা বাস্তবায়ন করার জন্য বিএনপির লাখো লাখো নেতা কর্মীর নামে গায়েবী মামলা করে, ওই যে কিছুক্ষণ আগে যে হাসেন গায়েবী মামলার কথা বললো, এই গায়েবী মামলা করে লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীকে জেলে পুরে রাখছিল। অত্যাচার, নির্যাতন, দুঃশাসন, তাই সারা বিশ্ব হাসিনাকে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের নায়িকা হিসেবে তাকে চিনি। এত জনপ্রিয়তা দেশ ছেড়ে পালাতে হলো না। 2008 সালে 2006 সালে যখন কেয়ারটেকার সরকার সরকার আসে, ওই মইনুল ফখরুদ্দিনের সরকার যখন আসে, তখনও দেশ ছেড়ে পালায়নি। 2008 সালে নির্বাচনে আমাকে পরাজিত করা হয়েছিল, তাও দেশ ছেড়ে পালায়নি। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব হারিয়েছিলেন, উনি দেশ ছেড়ে পালাননি। কিন্তু এইবার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যখন হাসিনার পতন হল 2024 সালের 5ই আগস্ট, হাসিনা কেন পালিয়ে গেল এই প্রশ্ন আপনাদের মনে জাগে না? হাসিনা তো বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, তাহলে 5ই আগস্ট যে মহিলা মারা গেল, পালাই গেল, সে কি শেখ মুজিবের মেয়ে না? আমরা কি করে বলবো? সে হাসিনা নিজেই বলছে শেখ মুজিবের পালাই না। তাহলে এই গণভবনে ঝাড়ু দেওয়া ওই ঝাড়ুদার লিগ পালাই গেছে? গণভবন যে ঝাড়ু দিত সে ঝাড়ুদার লিগই পালাই গেছে? নাকি মোদির সাথে বের হয়ে চলে গেল কে? মাঝে মাঝে টিকটক, ইউটিউবের ছবি দেখা যায় দুজনকে, আমি বিশ্বাস করতে পারি এটা কে। মোদিকে চিনি, আবার দেখি দুজন মধ্যে এদের দুজনের বিয়ে হবে, গান বাজনা করে, এ ওকে বলে তুমি কি আমাকে বিয়ে করবা, ও বলে তুমি কি আমাকে বিয়ে করবা। ঠিক করে দেখেন না আপনারা? এই যে তামাশার বস্তু, লজ্জা, ঘৃণা, এটা হাসিনার প্রাপ্য ছিল। তার কারণ একটি, আমাদের খেয়াল করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে স্বৈর শাসন চালিয়েছে। ইলিয়াস আলী সহ হাজার হাজার বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করে তাদেরকে হত্যা করেছে, অথবা তারা নিখোঁজ হয়েছে, এখনো তাদের কোন সন্ধান নেই। ক্রসফায়ারের নামে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আর যখনই নির্বাচন আসতো, এই প্রহসনের নির্বাচনকে তারা বাস্তবায়ন করার জন্য বিএনপির লাখো লাখো নেতা কর্মীর নামে গায়েবী মামলা করে, ওই যে কিছুক্ষণ আগে যে হাসেন গায়েবী মামলার কথা বললো, এই গায়েবী মামলা করে লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীকে জেলে পুরে রাখছিল। অত্যাচার, নির্যাতন, দুঃশাসন, তাই সারা বিশ্ব হাসিনাকে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের নায়িকা হিসেবে তাকে চিনি। আর স্বচ্ছ খালেদা জিয়ার মধ্যে এই বাংলাদেশের মাটিতে থাকত। খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা মামলা দিয়ে, আদালতকে নির্দেশনা দিয়ে তাকে জেলে পুরে তাকে কষ্ট দিয়েছে। তাকে বাড়ির থেকে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের সেই বাসভবন থেকে তাকে বের করে দিয়েছিল। এই দেখেন, এখানেই বিচার, আল্লাহ বিচার। মহান আল্লাহ তাআলা খালেদা জিয়াকে এই কারণে বাঁচিয়ে রেখেছেন, খালেদা জিয়া তাদের সচক্ষে দেখতে পারে হাসিনার কি পরিণতি। 5ই আগস্টে আল্লাহর রহমতে আপনারা, আমরা সহ কোটি কোটি জনতার সাথে খালেদা জিয়া দেখলেন হাসিনা ভাত রান্না করে, মোরগ পোলাও রান্না করে 2 বোন সবাই খাবে, গিলাস সুযোগ হলো না, না খেয়ে এক কাপড়ে মোদির ডাকে পালাই চলে যেতে। এই পালায় কি
দেখার জন্যে। আর জনতা কিভাবে লক্ষ জনতা তার বাসভবন ঘেরাও করে তাকে টুকরো টুকরো ছিঁড়ে ফেলার জন্য যখন আসছে, যান বাঁচানোর জন্য সে পালাই চলে গেল। খালেদা জিয়া তো পালায়নি। এখানেই খালেদা জিয়ার সাথে হাসিনার পার্থক্য। খালেদা জিয়া আল্লাহর রহমত, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন হাসিনার এই করুণ পরিণতি দেখার জন্য। আর হাসিনা পালাই গিয়ে চোরের মার বড় গলা মাঝে মাঝে ওই ইউটিউবে আর ফেসবুকে শুধু বয়ান ঝাড়ে। আর বয়ান ঝাড়ার সাথে সাথে এখানে যে তার যে সেবা দাসগুলো আছে তারা টুকটাক কিছু করে, আর পরের দিন তারা শ্বশুর বাড়িতে চলে যায়। এই আমলা ঐতিহ্যবাহী আমলা। এখানে শিক্ষার সূচনা হয়েছে যে বৈদিক আমল থেকে। শিক্ষা পড়লে পরিচিত এই আমলা, শিক্ষিত সচেতন জ্ঞানীগুণীর বাস এই আমলা। কিন্তু দুর্ভাগ্য, যুগের পরিক্রমায় এই আমলা হয়েছে সন্ত্রাসের দীপক। স্বাধীনতার পর আমলাকে কেন্দ্র করে আমলার আশেপাশে যেমন সন্ত্রাসের বিচরণ কেন্দ্র ছিল, জাসদ গণবাহিনী সৃষ্টি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে, এক পক্ষ আর এক পক্ষের সাথে যুক্ত লিপ্ত হয়েছে। পরবর্তীকালে আগেই আমলার আশেপাশে বিচরণ ক্ষেত্র ছিল বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পার্টি, নামও জানি না, বিপ্লবী কি পার্টি, গণমুক্তি কি কি, শ্রমজীবী শ্রমজীবী কত কিছু নাম। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়নি এই এলাকায়। আবার দেখলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই আমলায় এক শকুন নাকি শকুনের গোস্ত খায় না, কিন্তু আমরা দেখলাম আমলায় আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শকুনের গোস্ত খেয়েছে। কথা ঠিক না বেশি? যে কটা মার্ডার হয়েছে ওরা হয়েছে না আমরা করেছি বলেন? শকুনের গোস্ত খেয়েছে। শকুনের চাইতেও ওরা খারাপ। এই শকুনরা যাতে আর ফিরে না আসতে পারে সেজন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের যারা মুরব্বী ভাই বোন সবাইকে আমি একটি কথাই বলতে চাই, আজকে অনেক রাজনৈতিক কথা বিএনপি সম্পর্কে যারা আমাদের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, ঐক্য করেছেন, তারাও আমাদের সম্পর্কে বিরূপ কিছু মন্তব্য করে। তাদের সম্পর্কে আমি বেশি কিছু কথা বলতে চাই না। এই জামাত ইসলামী ৭১-এর তাদের ভূমিকার কারণে শেখ মুজিবুর রহমান জামাত ইসলামী সহ যারা পাকিস্তানের দোষক ছিল ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার পর জামাত ইসলামী করার রাজনীতি, জামাত ইসলামীকে রাজনীতি করার অনুমোদন দিয়েছে। জামাতের নেতা গোলাম আজম সাহেবকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়ে নাগরিকত্ব দিয়েছিলেন। তার উপহার আমরা পেয়েছি। 1986 সালে এরশাদ পতনের আন্দোলন যখন হচ্ছে, চট্টগ্রাম লালদিঘি ময়দানে ঘোষণা দেওয়া হলো এরশাদের অধীনে যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করা হবে। কারণ একদিন পরেই ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এরশাদের অধীনে 1986 সালে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আসন ভাগাভাগি হয়। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, বামপন্থী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, অন্যান্য গণতান্ত্রিক দলগুলো অংশগ্রহণ করেনি, কিন্তু জামাতে ইসলামী অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগের সাথে। সেই নির্বাচনে, সেই পাতানো নির্বাচন, ওয়াহেদ সাহেব এই মিরপুর ভেড়ামারা থেকে 86 সালে এমপি হয়েছিলেন। কথা ঠিক না বেশি? আবার 1991 সালে বিএনপির সাথে আওয়ামী লীগ ভিড়ে গেল, জামাত ইসলাম ভিড়ে গেল। সেই বিএনপির সহযোগিতায় জামাত ইসলামী সংসদের
18টি আসন লাভ করে। তারপর তাদের শখ জাগলো কেয়ারটেকারের বিল। কেয়ারটেকার প্রস্তাবে গোলাম আজম সাহেবের পায়ে হাত দিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা সালাম করে আন্দোলন করে 96 সালে 176 দিন হরতাল করলো, আন্দোলন করলো, যার ফলে 96 সালে 15 ফেব্রুয়ারি যে নির্বাচন আমি এমপি হয়েছিলাম, সেই সংসদে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকারের সরকার ব্যবস্থা আইন পাস করেছিলাম। কিন্তু এরপরেও সেই দিন বিএনপির বিরুদ্ধে জামাত হিসেবে অবস্থান নিয়েছিল। 96 সালের 12 জুনের যে নির্বাচন, সেই নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছিল বিএনপির সমর্থন ছাড়া। তারা মাত্র 3টি আসনে সংসদ সদস্য নিয়েছে। বুঝতে হবে, রাজনীতির বিশ্লেষণ করতে গেলে অতীত থেকে শিক্ষা নিতে হবে, এগুলো আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আবার 2001 সালে জামাত ইসলামী আবার বিএনপির সাথে এসে তারা বলে আবার 17টা কি 18টি আসন 2001 সালে আসলো, সরকারের ভাগিদার হলো, দুজন মন্ত্রী তারা আবার এখন মাঝে মাঝে সুর কেটে যায়, বিভিন্ন তাল লয়ে বিভিন্ন রকম বিভিন্ন সুরে গান করে। একটি কথা মনে রাখবেন, পরীক্ষা অতীতে যেমন হয়েছে সেখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। যতই খেলা করতে চান, এই বাংলাদেশের মাটি শহীদ জিয়াউর রহমানের ডাকে 1971 সালে 26শে মার্চ আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার অবদান রেখেছেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে এই দেশের মানুষের জন্য কল্যাণ রেখেছেন। তার জানাজায় 30 লাখের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কোনোদিন কারো হয়নি। কারণ আল্লাহ তাআলার রহমত জিয়াউর রহমানের উপর। আর জিয়াউর রহমান নেই, জিয়াউর রহমানের দল আছে, আল্লাহর রহমত এই দলের প্রতি আছে। আর জিয়াউর রহমানের বর্তমানে প্রতিনিধিত্ব আগে বেগম খালেদা জিয়া করেছেন, এখন করছেন দেশ নায়ক তারেক রহমান। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমাদের সময় হয়ে যাচ্ছে। একটি কথাই বলবো, আজকে সময়ের প্রয়োজনে আবার ভোটের জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমি বিশ্বাস করি ক্ষমতায় বসে অনেক ক্ষমতা ছেড়ে থাকতে চায় না, অনেকে উস্কানি দিচ্ছে 10 দিন থাকা যায়। আমি তত্ত্বাবধায়ক সরকারকে দাবি করব, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে নির্বাচনের কথা বলেছেন, আপনি বলেছেন 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ভালোই ভালো দয়া করে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। না হলে জনগণের প্রয়োজনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ডাক দেবে সেই ডাকে আমরা অংশগ্রহণ। আপনারা কি সাড়া দিতে রাজি আছেন? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। তো আজকে যে সম্মেলনে আমরা আংশিকভাবে একটা কমিটির কয়েকজনের নাম ঘোষণা করছি, অবশিষ্ট নাম দেব। কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো পরিবর্তন বা কারো সংযোজনের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বিস্তারিত আলোচনা পর্যবেক্ষণ করে এখন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই কমিটিতে সভাপতি হিসাবে যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তোফাজ্জল হোসেনকে আমরা নির্বাচিত করি। এর আগে দায়িত্বে ছিলেন মুজিবুর রহমান, তাকে আমরা সিনিয়র সহ সচিব হিসেবে জানাতে। আর সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করছি আমাদের বিএনপির দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিল আমার রাজনৈতিক সহকর্মী মরহুম লিয়াকত আলী বারিধা, তার ছেলে আমরা মাহফুজুর রহমান সুমনকে সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দুটি নাম ঘোষণা করছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দুটি নাম ঘোষণা করছে। অবস্থার পরিপ্রেক্ষিতে
যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল হক এবং আরেকটি হলো খাকসা মেম্বারের ছেলে হাসানের নাম যুগ্ম সাধারণ সম্পাদক। আর সাংগঠনিক সম্পাদক হিসাবে অনেকদিন দায়িত্ব পালন করেছে আমাদের সুরুজ মেম্বার অসুস্থ, তার ছেলে খন্দকার শাহিন আলমের নাম আমি সাংগঠনিক সম্পাদক। এরপরে আপনাদের কারোর যদি চাওয়া পাওয়া কোনো পরামর্শ থাকে আমাকে বলবেন, আমরা আপনাদের সকলের সাথে নেতৃত্ব পরামর্শ করে আমরা সে ব্যবস্থা